কিছুক্ষণ পর আবু ফোন দিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি ভালো আছি। ভাই, তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? আমি আর আপুর কাছে রাইসার বলা কথাগুলো লুকাতে পারলাম না, সবকিছু খুলে বললাম। কি এত বড় কথা বলেছে তোকে? আর কিছু মনে করিস না ভাই, সব মেয়েরই তো আশা থাকে, তাই আবেগ সামলাতে না পেরে বলেছে। হ্যাঁ আপু, আমি তো সবই বুঝি, কিন্তু তারও তো বোঝা উচিত যে তার কেমন ঘরে বিয়ে হয়েছে। একটু কাঁদো কাঁদো গলায়। ভাই, আর কান্না করিস না। আমি থাকতে আমার ভাই কথা শুনবে? এটা হয় না। তোর বিকাশে দেখ 20,000 টাকা গেছে, যাওয়ার সময় রাইসার পছন্দের জিনিস কিনে দিবি। আর আমাকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল, কারণ জানতো আমি কি বলতাম। দেখতে দেখতে পরীক্ষার সময় ফুরিয়ে এলো, আর রাইসাও চলে আসলো। আজকের পরীক্ষা কেমন হলো? হুম, অনেক ভালো হয়েছে। চলো বাড়িতে যাওয়া যাক। না চলো, আজ একটু শপিং মলে যাই। আজ তোমাকে কিছু কিনে দেবো। আমার এই কথা শুনে রাইসা একটু অবাকই হলো, কারণ আমি টাকা কোথায় পেয়েছি। তুমি টাকা পাবে কোথায়? আরে, অবাক হওয়ার কিছু নেই। আর কিছু বলতে না দিয়ে রাইসাকে নিয়ে শপিং মলে আসলাম। এসে দুইটা বোরখা আর দুইটা থ্রি পিস কিনে দিলাম রাইসার পছন্দের আর কিছু জিনিস। এদিকে রাইসা মনে মনে ভাবছে, ইস, রাসেলের জন্য যদি একটা কিছু পছন্দ করে দিতাম তাহলে অনেক খুশি হতো। না, এই খ্যাত আবার ভালো কি পড়বে? তারপর রাইসাকে নিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে সবগুলো পরীক্ষা রাইসার হয়ে গেল। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। একদিন বন্ধুদের নিয়ে পুকুর পাড়ে বসে আছি, তখন রাইসা এসে বলল, ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ ভাবি, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু এদিকে আসো। আমাকে উদ্দেশ্য করে বলল। আমি রাইসার সাথে চলে আসলাম। হ্যাঁ রাইসা, বলো কি জন্য রেখেছ? কি করে যে বলি, আমার তো কয়েকদিন পরে রেজাল্ট দিবে, তাই আমার অনেক চিন্তা। তাই তুমি এই কয়েকদিন আমার সাথে কোনো যোগাযোগ করবে না। বলে আমার উত্তর না শুনে চলে গেল। আমি আর কি করব, এসব যতদিন হয় দেখেই যাই। রাইসা, তুই কিন্তু ভাইয়ের সাথে একটু বেশি করতেছিস। তোর জন্য সবকিছু করতেছে, তোর কোনো চাহিদা অপূর্ণ রাখে না। এই সম্পর্কে তুই কোনো কথা বলিস না, ভালো লাগে না। চল বাড়িতে। বলে বাড়িতে চলে আসে। দেখতে দেখতে রাইসার রেজাল্টের দিন চলে আসছে। আমারও খুব খারাপ লাগছে, না জানি কি হয়। আমি রাইসার নিষেধ না শুনেই আবারও রাইসাকে ফোন দিলাম। এতক্ষণে হয়তো রেজাল্ট প্রকাশ হয়েছে, কিন্তু রাইসা আমাকে জানালো না কেন? হ্যালো রাইসা, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কেন ফোন দিছো? রেজাল্ট তো অনেক আগে প্রকাশ হয়েছে, তুমি ফোন দিচ্ছ না, তাই আর কি ফোন দিলাম। আরে, সবাইকে জানিয়েছি। আর একে তো জানানোর কথা মনেই নেই। মনে মনে বলল। হ্যাঁ, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আর কলেজ টপার হয়েছি। কথাটা শুনে খুশি হলাম, আবার কষ্ট পেলাম, কারণ অনেকক্ষণ আগে রেজাল্ট দিয়েছে, কিন্তু রাইসা আমাকে এখনো জানায়নি। তাই খুশির মাঝে কষ্টগুলো চেপে রেখে রাইসাকে বললাম, চলো না আজ একটু কোথা থেকে ঘুরে আসি। তখন রাইসা আমার কথার জবাবে এমন কথা বললো তা আমি কখনো ভাবতে পারিনি। আজ গরিব বলে কি একটা প্রেম করতে পারবো না? প্রেম করা কি অপরাধ নাকি? চলেন এইসব কথা না বলে রাইসার কথাটা শুনে আসি। আমি কোথাও ঘুরতে যেতে পারবো না। আর গেলেই বা কি, ওই একটা জায়গায় বারবার যেতে মন চায় না। তোমাকে ভালোবেসে আমার জীবনটা পুরোটাই শেষ। আমি রাইসার ওসব কথায় কর্ণপাত না করে বললাম, আচ্ছা নয় চলো আজ অন্য কোথাও থেকে ঘুরে আসি। না, তোমার সাথে আমি কোথাও যাব না। বলে মুখের উপর ঠাস করে ফোনটা কেটে দিল। আমি আর ফোন দিলাম। এইভাবে রাইসার অবহেলাতে কেটে গেল অনেকটা মাস। দেখতে দেখতে রাইসার মেডিকেল পরীক্ষাও চলে এসেছে। এখন আর রাইসা আমাকে প্রয়োজন ছাড়া ফোনও দেয় না। রাইসায় দেখা হলে অন্য দিক হয়ে চলে যায়, জানি না কি চাই সে। একদিন হেঁটে যাচ্ছিলাম দোকানে, তখন রাইসাকে দেখলাম যাচ্ছে। আমি রাইসাকে দেখে বললাম, হাই রাইসা, কোথায় যাও আর কেমন আছো? আবার কথা শুনে মুখটা বাংলার পাঁচের মতো করে আবার সামনে আসলো। কোথাও না, এমনি একটু হাঁটি। আর ভালো আছি। কেন ডেকেছো? কথা বলতে চায় না, ব্যবহার দেখে বোঝা যাচ্ছে। আমার কথা কি তোমার ভালো লাগে না? আমাকে ইগনোর করে চলো বলে হন হন করে চলে গেল। তোর আজাইরা কথা শোনার টাইম নেই আমার, গেলাম আমি। আমি পথে তাকিয়ে রইলাম, কেমন ছিল আর কেমন হয়ে যাচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে দুফোঁটা নোনা জল চোখ থেকে গাল বেয়ে পড়লো। কি আর করবো বলেন, চোখ আমার হলেও শালা অন্যের জন্য পানি ফালাই। দেখতে দেখতে রাইসার মেডিকেল পরীক্ষাও হয়ে গেল। সে ঢাকায় যাবে, আমার খুব কষ্ট লাগছে। সে যদি ঢাকায় গিয়ে আমাকে ভুলে যায়, এমন কথা ভাবছিলাম, তখন আম্মা এসে বলল, বাবা, রাইসা নাকি কালকে ঢাকা চলে যাবে। আজকে এসে আমাদের সবাইকে বলে গেল আর দোয়া নিয়ে গেল। আমার কথা শুনে পুরাই অবাক, কারণ রাইসা সবাইকে বলেছে কিন্তু আমাকে বলে নাই। রাগ অভিমান একটু বেশি জমে গেল রাইসের জন্য। তা আমি আর আগ বাড়িয়ে ফোন দিলাম না, কারণ আমি ফোন না দিলে রাইসা একবারও আমাকে ফোন দেয় না আগ বাড়িয়ে, বেঁচে আছি না মরে গেছি। এইদিকে রাইসা ভাবছে, কি ব্যাপার, আজকে আমার পাগলটা ফোন দেয় না কেন? আমার যে ওর সাথে কথা না বললে ভালো লাগে না।
আমি ওকে কিছু বলি নাই, তার জন্য হয়তো রাগ করেছে, কিন্তু আমার কিছুই করার নেই, কারণ আমি ওর মায়ায় পড়ে গেলে আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। বলেই হাতে থাকা ফোনটা রেখে দিয়ে চোখের কোণার জল মুছল। তখনই রাইসার বাবা আসে আর বলে, মারে, এতটা কষ্ট যদি পাস তাহলে রাসেলকে কষ্ট কেন দিচ্ছিস? তোর করা অবহেলাগুলো আমি দেখতে পারি না। রাসেলের যে খুবই কষ্ট হয়। বলে চোখের জল মুছে নিল। বাবা, আমি যে ওকে আপন করে নিতে পারছি না, কারণ ওর মায়ায় নিজেকে জড়িয়ে নিলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো না। বলেই বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মারে, এই কথাটা রাসেলকে বুঝিয়ে বললেই হয়তো একটু হলেও কষ্ট কম পেত। না বাবা, আমি জানি ও কেমন, আমি যতই বলি ও শুনবে না, আর এমনটা করা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই। এইভাবে আরো অনেক কথাই হলো। পরের দিন সকালে রাইসা ঢাকায় যাবে। আমি রাস্তার পানে চেয়ে আছি। আমি কাজ যাচ্ছি না, কারণ কষ্ট চেপে রাখতে পারবো না। রাইসা চলে গেল। রাইসা আমাকে দেখতে পেয়েছিল, ওর চোখের কোণেও জল জমেছিল। রাইসা চলে গেল আড়ালের বাইরে। আমিও সেখানে দাঁড়িয়েছিলাম। ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে কথা বললে আমি যে নিজেকে শক্ত রাখতে পারবো না। তোমাকে শুধু একাই কষ্ট হচ্ছে, কষ্ট যে আমারও বুক ফেটে যাচ্ছে। হে আল্লাহ, আমার পাগলটাকে তুমি দেখে রাখো। এইসব ভাবতে ভাবতে পাশে থাকা একটা মেয়ে বলে উঠল। হাই, আমি রাত্রি আক্তার নেহা। রাইসার কথা বলার মুড না থাকলেও বলল, আমি অনামিকা জান্নাত রাইসা, সবাই আমাকে রাইসা বলেই ডাকে। ও আচ্ছা, আমি ঢাকায় যাচ্ছি মেডিকেলে ভর্তি হতে। আপনি কোথায় যাচ্ছেন? রাইসা নোহার কথা শুনে একটু খুশি হলো, কারণ সেও তার সাথে পড়তে যাচ্ছে। তাই সে খুশি হয়ে বলে, হ্যাঁ, আমিও তো ওই মেডিকেলেই ভর্তি হতে যাচ্ছি। যাক, ভালোই হলো, আমরা একই কাজে যাচ্ছি। এভাবে তারা কথা বলতে বলতে বাস ঢাকায় চলে আসে। এভাবে তারা ঠিক জায়গায় চলে গেল। এদিকে আমি আর কাজে গেলাম না, ভালো লাগছে না, তাই রুমে এসে শুয়ে পড়লাম। এভাবে অবেলায় কাজে না যাওয়া, শুয়ে থাকা আম্মু ভালো না দেখে কাছে এসে বললেন, কি রে, এই অবেলায় এমন করে শুয়ে আছিস কেন? শরীরটা ঠিক আছে তো নাকি? কপালে হাত রেখে, মা আমার কিছু হয়নি, রাইসার জন্য একটু মনটা খারাপ। যাওয়ার সময় একবারও মা আমাকে কিছু বলো না। বাবা, এভাবে ভেঙে পড়িস না। রাইসা হয়তো তোর সাথে কথা বললে নিজেকে ঠিক রাখতে পারতো না, তাই বলেনি। আম্মু কিছু না বলে সব ঠিক হয়ে যাবে বলে চলে গেল। আমিও ভাবলাম, হ্যাঁ এটাই হয়তো ঠিক, সব ঠিক হয়ে যাবে। আমি অযথা কষ্ট পাচ্ছি, কিন্তু রাইসার অবহেলার কথা মনে পড়ে আবার কষ্ট পেতে লাগলাম। এভাবে সব কষ্ট অভিমান পকেটে রেখে রাইসাকে আবার ফোন দিলাম। কিন্তু এ কি, কলে তো রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না কেন? আবার ফোন দিতে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? রাইসার এই কথা শুনে অনেকটা ভালো লাগলো, কারণ রাইসা আমাকে কখনো বলেনি যে তুমি কেমন আছো। তাই খুশিতে আত্মহারা। যাইতে কোনো অসুবিধা হয়নি তো? আর কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আরে, আমার আসতে কোনো অসুবিধা হয়নি, আর অসুবিধা হলেই তোমাকে জানাবো। আচ্ছা, ভালো থেকো, আর ঠিক মতো খাওয়া দাওয়া করে, আর নিজের যত্ন নিও। আচ্ছা বাবা, আমি সব ঠিকঠাক মতোই করব। তোমার কথা না শুনে কি আর পারি, কারণ তুমি যে আমার পাগল একটা। বলেই একটা হাসি দিল। এইসব হাসি পেলে যেন বুকের সব কষ্ট দূর হয়ে যায়। আমি এইসব ভাবছি তখন। আচ্ছা, এখন ফোন রাখি, হ্যাঁ, পরে আবার কথা বলবো। বলেই ফোন রেখে দিল। পাশ থেকে বলে উঠলো, কি ম্যাডাম, কার সাথে এমন মিষ্টি সুরে কথা বললেন? বয়ফ্রেন্ড নাকি জামাই? ও আপনাদের বলে রাখি, নোহা বিবাহিত আর রাইসার রুমেই থাকে। আরে কি যে বলো না, যার সাথে কথা বললাম সেই আমার বেঁচে থাকার উৎস, আমার কলিজা বয়ফ্রেন্ড, সাথে অর্ধেক স্বামী। অর্ধেক স্বামী কথা শুনে নোহা কেমন করে রাইসার দিকে তাকালো, কারণ সে বুঝতে পারছে না অর্ধেক স্বামীর মানেটা কি। আরে এত মন দিয়ে ভাবতে হবে না, আমি জানি তুমি অর্ধেক স্বামী বলছি সেটা নিয়ে চিন্তায় আছো। আসলে আমার আর রাসেলের কাবিন হয়েছে, সেই জন্য বললাম সে আমার অর্ধেক স্বামী। ও আচ্ছা, আমি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম। কি সাংঘাতিক চিন্তায় পড়েছিলাম। এভাবে তারা কথা বলল, আর এদিকে আমি গ্রামে বসে সময় কাটাচ্ছি। মা বাবা বোনের ভালোবাসা আর বন্ধু বান্ধবের হাসি কান্না দুঃখ ভালো লাগা ভালোবাসার মধ্যে, আর রাইসার ভালোবাসা দুঃখ কষ্ট অভিমানে, যাকে বলে একের মধ্যে সব। এভাবে অনেক দিন কেটে গেল, 1 বছর। রাইসার সঙ্গে শুধু ফোনে কথা বলি। আমি এর মধ্যে কখনো ঢাকাতে যাইনি বা রাইসাও গ্রামে আসেনি। অনেকদিন ধরে আপুর সঙ্গে কথা হয় না। তখনই আপুকে ফোন দিতে যাব যখন, তখনই আপু ফোন দিল। একেই বলে ভালোবাসার টান। একজন কল না দিতেই আরেকজনের কল এসে হাজির। আসসালামু আলাইকুম আপু, তোমরা সবাই কেমন আছো? তোর সাথে কোনো কথা নাই, যা। তুই কবে থেকে কথা বলস না? আবার কত করে বললাম এসে দেখে যা, তাও আইলি না।
অভিমানী কণ্ঠে বলল, আরে আপু, আমি তো তোমাদের কথা সব সময় মনে করি, আর যাবো এক সময়। আর তোমাদের সবাইকে আমি সব সময় দেখি। আমাদের কাছে আসলি না, তাহলে অল টাইম কি করে দেখলি শুনি? আপু, আমি তোমাদের হৃদয়ের সব জায়গায় সেজে রেখেছি, তাই সব সময় দেখতে পাই। এভাবে আর অনেকক্ষণ কথা বললাম। এদিকে আস্তে আস্তে রাইসার পড়া প্রায় শেষ হয়ে এসেছে, আর কিছুদিন পরে নাকি পরীক্ষা হবে। বলে রাখা ভালো, রাইসা আর আমার সাথে আগের মতো কথা বলে না। আমি কথা বলতে চাইলেও ইগনোর করে। আমি একদিন ফোন দিলাম, হ্যালো রাইসা, কেমন আছো? আমি ভালো আছি, আর আমি এখন কথা বলতে পারবো না, ফোন রাখো। একটু নরম সুরে বলো, তোমার সাথে অনেকদিন ধরে কথা হয় না, হাতে একটু ভালো করে কথা বলো প্লিজ। এই শোন, তুই আমাকে যখন তখন ফোন দিবি না। আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়। তুই কি চাস আমার স্বপ্নটা তোর জন্য নষ্ট হয়ে যাক? রাইসার বলা কথা আমার কলেজায় এসে লাগলো। আমার সঙ্গে একটু কথা বলে নাকি তার পড়াশোনায় ক্ষতি হবে, জানি না এই মেয়ে আমার সাথে এমন কেন করে। এসব কিছু ভাবছিলাম আর চোখের জল মুছছিলাম, তখনই পেছন থেকে আমার হাতের ছোট্ট বোনটা এসে বলে, ভাইয়া তুই কান্না করতেছিস কেন? এভাবে কান্না করিস না। তুই জানিস না আমি তোর চোখে জল দেখতে পারি না। আমার চোখের পানি মুছতে মুছতে বলল, কোথায় কান্না করছি বল? আমি কি কান্না করতে পারি? হয়তো চোখে কিছু একটা পড়েছিল, তাই এমনটা হচ্ছে। ভাই আমি ছোট বাচ্চা না যে আমাকে যা নয় তা বোঝালেই বুঝতে পে। আমি যথেষ্ট বুঝি ভাবির জন্য কান্না করতেছিস, তাই না? আসলে ভাই বোনের ভালোবাসাটা এমনই হয়, কারো কষ্ট কেউ দেখতে পারে না। বেঁচে থাকুক পৃথিবীতে হাজারো ভাই বোনের খুরশুটি ভালোবাসা। কি করবো বলো রাইসা, যে আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না। আমি কথা বলতে চাইলে আমাকে ইগনোর করে। আমি তো তার কোনো স্বপ্নে বাধা দিইনি। ভাই ভাবির পড়াশোনার অনেক চাপ, তাই হয়তো এমন করে। তুই ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবে আরো অনেকক্ষণ কথা হলো রাইসার সঙ্গে। দেখতে দেখতে পরিবারের ভালোবাসা আর আপন জনের অবহেলায় কেটে গেল 2টা বছর। এদিকে রাইসা এখন বড় একটা হাসপাতালের ডাক্তার, সারা দেশে তার নাম ছড়িয়ে আছে। আর রাইসার সাথে অনেকদিন ধরে আমার কথা হয় না, কারণ সে একজন বড় ডাক্তার, আর আমার মতো ক্ষেত ছেলের ফোন ধরার সময় তার হবে না। তাই আর আমি তাকে বিরক্ত করি না। আমি একবার তার অ্যাসিস্ট্যান্টের নাম্বার খুব কষ্ট করে জোগাড় করেছিলাম, তারপর তাকে ফোন দিয়ে তার খবর জানতাম শুধু। একদিন রাইসাকে ফোন দিলাম, ফোন রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না, হয়তো চিরপরিচিত নাম্বারটা দেখেই। কিছুক্ষণ পর আবার ফোন দিলাম, কি যেন ভেবে রিসিভ করলো। হ্যালো রাইসা, তুমি কেমন আছো? প্রায় অনেকটা সময় চুপ থেকে বলল, হ্যাঁ আমি অনেক ভালো আছি। আমাকে কি তোমার একটাবারও মনে পড়ে না? একটাবারও কি আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করে না? ওই পাশ থেকে রাইসা মনে মনে ভাবছে, মন তো চায় তোর কাছে এক্ষুনি ছুটে চলে আসি, কিন্তু আমি যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। ভেবে রাইসার চোখের নোনা জল গাল বেয়ে পড়তে থাকলো। হেই রাইসা, কথা বলো। আমি কি এতই অবহেলার পাত্র যে আমার সঙ্গে কথাও বলা যায় না? প্লিজ তুই আর এইভাবে ফোন করিস না, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। বলে রাইসা ফোনটা কেটে দিল, আমাকে আর কোনো কথাই বলতে দিল না। আসলে আমি হয়তো রাইসার যোগ্য না। আর যোগ্য কিভাবে হয়ে বলেন? আমি মাত্র একটা দোকানের কর্মচারী। এইসব কথা ভাবতে ভাবতে চোখের নোনা জল চোখ বেয়ে পড়তে চাচ্ছে, তখনই পকেটটা ভূমিকম্পর মতো করছে, মানে ফোন এসেছে। আর তাই ফোনের দিকে তাকিয়ে দেখি আব্বু টু ফোন করেছে, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, কিন্তু তোর আপু অসুস্থ। আপুর কি হয়েছে? আর আপু আমাকে কিছু জানালো না কেন? আমি একটু কাঁদো গলায় বললাম, তুই কষ্ট পাবি তাই বলতে মানা করেছে, আর সামান্য জ্বর এসেছে। আমি এখনই আসছি। আমার আপুটা অসুস্থ, আর আমি কিভাবে না যেয়ে পারি বলুন? বলে ফোনটা কেটে দিলাম। তারপর আব্বু আম্মু আপুকে বলে বাড়ি থেকে রওনা দিলাম। কিছুক্ষণ পর সিরাজগঞ্জ SI কাউন্টারে এসে বসে আছি। কিছুক্ষণ পর বাস তার নির্দিষ্ট গতিতে আমি আশপাশটা উপভোগ করছি, কারণ আমি এর আগে কখনো ঢাকায় যাইনি তো, তাই আর কি কিছু চিনিও না। কিছুক্ষণ পর বাস একটা বড় ব্রিজের উপর দিয়ে চলতে শুরু করলো। লোকমুখে শুনেছি এইটা নাকি উত্তরবঙ্গে চলাচলের জন্য একমাত্র বঙ্গবন্ধু যমুনা সেতু। ব্রিজটা অনেক বড়। বাস বের হতে অনেক সময় লাগলো। এইসব কিছু ভাবতেছি, তখনই পাশে থাকা একটা মেয়ে বলে উঠলো, হাই ভাইয়া, আমি নুসরাত। আমাকে বলতেছেন? আপনাকে না বলে কাকে বলছি? আপনাকেই বলছি। মেয়েটার ভয়েস আমার অতি পরিচিত লাগছে, মনে হয় আমার অতি কাছের কেউ, তাই বোরকা পরা থাকায় চিনতে পারছি না। হ্যাঁ, আমি রাসেল, আর আপনার নাম অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া। আর আপনি যেইভাবে বলতাছেন ততটা কিন্তু সুন্দর না যতটা আপনার নামটা সুন্দর। মনে মনে বলল, তোর কথা বলা
আমি বের করব। মেয়েদের সাথে কথা বলতে খুব মজা লাগে, তাই না? আরে সেটা না, আসলে সুন্দর জিনিসকে তো সুন্দর বলাটাই উত্তম। আমিও সেইটাই বলেছি। আপনার সাথে কথায় পেরে উঠবো না। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছেন? আমি ঢাকা যাচ্ছি আপুর বাসায়। ওহ আচ্ছা, আমি ঢাকায় চাকরি করি আর বাড়িতে গেছিলাম, তাই আবার ফিরে যাচ্ছি ঢাকায়। মনে মনে বলল, তুই ঢাকায় যাচ্ছিস আর আমাকে বললি না? তোর ঘাট তো আমি মটকাবই। এভাবে অনেক কথাই হলো। ইস, এরকম করে যদি রাইসা আমার পাশে বসে থেকে হাতে হাত রেখে কথা বলতো। এইসব কথা ভাবছি, তখনই কেউ একজন কানের কাছে এসে ডাকছে। তাকিয়ে দেখি হেল্পার মামা। আশেপাশে তাকিয়ে দেখি গাড়িতে কেউ নেই, ওই মেয়েটাও পাশে নেই। আসলে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর ওই জায়গা থেকে আমি চলে আসলাম। আমি তো এই জায়গার কিচ্ছুই চিনি না, তাই আমি একটা রিক্সাওয়ালা মামাকে বললাম, বাবা এই জায়গাটা কোথায়? একটা ঠিকানা দেখিয়ে বললাম। মামা আপনি ওঠেন, আমি সেইখানে পৌঁছে দিয়ে আসি, আপনি 50 টাকা দিয়েন। আমি তো কিছুই চিনি না, তাই রাজি হয়ে গেলাম। একটা মোড় পেরিয়ে রিক্সাটা থামিয়ে বলল, মামা আপনার ঠিকানায় চলে এসেছি, ওই যে দেখেন সেই বাসা। একটা বিশাল বাড়ি দেখিয়ে বলল। আমি এগুলো ভাবছি না, আমি ভাবছি এতটুকু পথ 50 টাকা। মামা এতটুকু পথ 50 টাকা কি করে নিলেন? আপনি তো আর চেনেন না যে জায়গাটা কোথায়, তার টাকা দিন। আমি টাকাটা দিয়ে বাড়ির সামনে আসলাম। দেখছেন ভাই, ঢাকা শহর এমনই, টাকায় সব চলে। আমি কথাগুলো ভাবতে ভাবতে সোজা বাড়ির ভিতরে ঢুকতে যাব যখন, তখনই একটা লাঠি আমার পথ আটকালো। এই মিয়া, এইভাবে হন হন করে কোথায় যান? দেখুন আমি এই বাড়িতে যাব, আর যেতে দিন। না, আপনি যেতে পারবেন না, চলে যান এখান থেকে, না হলে গাড় ধাক্কা দিয়ে বের করব। আমাদের কথা শুনে একটা ভদ্রলোক আসলো আর বলল, এই লতিফ, ছেলেটা কে? আর তুই তার সাথে এমন করতেছিস কেন? স্যার, এই ছেলেটা আমাকে না বলেই বাড়ির ভিতরে ঢুকে গেছে। আমাকে দেখিয়ে বলল, এই ছেলে তুমি কে, আর এখানে কেন? স্যার আমি গ্রাম থেকে এসেছি, আমার নাম রাসেল, আর এখানকার শফিউল ইসলাম এবং তার বউ এবং তার মেয়ে ঐশী আমার আপু হয়, এবং আমি তাকে চিনি। তার মানে তুমি সেই ছেলে যাকে আমার বউ বড় ভাই বানিয়েছে, আর তুমি আমার শ্বশুরের জীবন বাঁচিয়েছো। আসো আসো, ভেতরে আসো। তারপর সেখান থেকে চলে আসলাম। বুঝলাম দুলাভাই আপুর মতো অনেক ভালো। তারপর ভিতরে যেতেই দুলাভাই জোরে করে বলল, ঐশী দেখে যাও কে এসেছে, আর বাবা মা এখানে আসেন। ডাক শুনে সবাই চলে আসে। আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাই তুই সত্যি আমার মায়ের পেটের ভাই না হলেও তার থেকে কোনো অংশে কম না। আমার অসুস্থতার কথা শুনেই চলে এসেছিস। আপু এভাবে বলে আমাকে ছোট করো না। বোনের বিপদে ভাই এগিয়ে আসবে না তো কে আসবে? বাবা মার পায়ে ধরে সালাম করলাম। তারপর আপু আমাকে একটা রুম দেখিয়ে বলল, রাসেল এটা তোর রুম, পছন্দ হয়েছে তো নাকি? আপু কি যে বলবা, আজকে জীবনে প্রথম এমন আর অনেক পছন্দ হয়েছে। শুনে খুশি হলাম। তখন পিছন থেকে একটা বাচ্চা কণ্ঠে বলে উঠলো, আম্মু এই আঙ্কেলটাকে আগে তো কখনো দেখিনি আমাদের বাসায়। আমাকে দেখিয়ে বলল, তার মানে এটাই আপুর বাচ্চা আবির। বাবা এটা হচ্ছে তোমার সেই রাসেল মামা, তুমি যাকে দেখতে চাইতে। আমাকে দেখিয়ে বলল। আমি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বললাম, মামা তুমি কেমন আছো? মামা আমি অনেক ভালো আছি, আর এখন আরো বেশি ভালো হয়েছি। মামা আমাকে বিকালে ঘুরতে নিয়ে যাইতে হবে কিন্তু। আবির এগুলা কি হচ্ছে? তোমার মামা এখানের কিছুই চেনে না, তুমি জানো না? ধমক দিয়ে বলল, আপু তুমি আমার মামাকে বকলে কেন? আমি আমার মামাকে নিয়ে ঘুরতে যাব। তোদের যা ইচ্ছা করিস, আমি গেলাম। বলে চলে গেল। এভাবে সবাই কথা বলতে বলতে বিকাল হয়ে গেল। তারপর আমি আবিরকে নিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসলাম। মামা আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম এনে দাও। আচ্ছা মামা চলো, তোমাকে আমি আইসক্রিম কিনে দিই। আমার প্রাণের ভাগিনা আইসক্রিম খাওয়ার বায়না ধরেছে, তাই আমি তাকে নিয়ে আইসক্রিম কিনে দিই। হ্যাঁ মামা, 2টা চকলেট ফ্লেভারের আইসক্রিম দিন তো। আচ্ছা মামা দাঁড়ান, এখনই দিতাছি। বলে আবিরের হাতে 2টা আইসক্রিম সুন্দর করে দিয়ে দিল। আমিও টাকাটা দিয়ে দিলাম। তারপর আমি সামনে তাকাচ্ছি। সামনে তাকিয়ে এমন জিনিস দেখতে পাবো আমি কখনো ভাবতে পারিনি। কি দেখে আমি এরকম চমকে উঠলাম আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তাই না? তাহলে চলুন। আমি দেখছি রাইসার মতো একটা মেয়ে একটা ছেলের সাথে পার্কে বসে বাদাম খাচ্ছে। আমি এই দৃশ্যটা এখানে এসেছিলাম রাইসা না, রাইসার মতন দেখতে না, এটা রাইসাই। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখের পানিটা মুছে সামনে যেতে চাচ্ছি, কিন্তু একই তারা তো আর সামনে নেই। আলোটা কোথায়? মামা তুমি এমন করে কি খুঁজতেছো? অনেক সময় ধরে দেখলাম তুমি এমন করতেছো। তারপর চলো আমরা বাসায় চলে যাই। তারপর আমি আর আমার মিষ্টি ভাগিনা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর
কি আবির, মামার সাথে কিরকম ঘুরলা শুনি? আমি অনেক ঘুরেছি আর আইসক্রিমও খাইছি। আমার মামা অনেক ভালো, আমার মামা অনেক ভালো, তোমার মতো না যে আমি চাইলেই কিনে দেবে না। কি, মামাকে পেয়ে এখন মায়ের নামে বদনাম করা হচ্ছে? বলে সবাই হেসে ফেললাম। আসলে সবাই অনেক মজাদার মানুষ। তারপর রুমে আসলাম। রাইসা তো তাকে ফোন করতে নিষেধ করেছে, তাহলে কি করি না, ফোন করলামই। একবার রিং হতেই ফোনটা রিসিভ করলো। মনে হয় আমার ফোন পাবার অপেক্ষায় ফোন হাতে নিয়ে বসেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার ম্যাডাম, কেমন আছেন? আর যদি 5টা মিনিট কথা বলার অনুমতি দেন। অপর পাশ থেকে রাইসা মনে মনে ভাবছে, রাসেল, তুমি কেন আমার সাথে এমন করে কথা বলতেছো সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার কিছু করার নেই। আমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তোমাকে আপন করে নিব না। মনে মনে বললো আর হাত দিয়ে চোখের জল মুছলো। ওয়ালাইকুম সালাম, আমি অনেক ভালো আছি। আজকে আবার কি কারণে ফোন দিয়েছো? তোমাকে বলেছি না ফোন দিবা না আমাকে? রাইসার কথা শুনে একটু না অনেকটাই কষ্ট পেলাম। কারণ রাইসা অনেক কথা বলেছে আমাকে, কিন্তু এরকম করে না। ডাক্তার ম্যাডাম, আমি জানি আপনি ডক্টর, আপনার সঙ্গে আমার কথা বলার যোগ্যতা নেই। তবুও যে মনটা মানে না, জানেন মনটা খুব খারাপ। আমার খেয়ে আমার পরে মনটা শুধুই আপনার কাছেই থাকে, আমার কথা একটুও শোনে না। রাইসা মনে মনে বলে, শুনবে কেন? তোমার মনটা যে শুধুই আমার, তাই তো আমার জন্য ছটফট করে। আমি যখন থাকবো না তখন আপনার তো খুব ভালোই লাগবে, তাই না? আমার মতো তার আপনাকে কেউ বিরক্ত করবে না। ওই পাশ থেকে রাইসা বলে চোখটা মুছলাম। ওই পাশ থেকে রাইসা একটু চিন্তিত স্বরে বলল, এই, তুই থাকবি না মানে? কোথায় যাবি? আচ্ছা ম্যাম, আপনার মূল্যবান সময় নষ্ট করে এই হতভাগার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। দোয়া করি আপনার ইচ্ছেগুলো যেন পূরণ হয়। বলেই ফোনটা কেটে দিলাম। কি আর করব, হয়তো সে আমার সঙ্গে কথা বলতে চায় না। একটু আগের কথাগুলো রাইসার আর এখন মনে পড়ে না। এদিকে রাইসা মনে মনে বলছে, আমি জানি আমার প্রতিটি কথা তোমার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। জানি অনেক কষ্ট হয় তোমার, আর কিছুদিন কষ্ট করো। শুধু এইটা জেনে রাখো, এই রাইসা তোমার ছাড়া আর কারোরই না। কান্না করে করে বলল। তখন পাশ থেকে, আচ্ছা রাইসা, তুই যদি রাসেল ভাইয়ের জন্য এতটাই কষ্ট পাস, তাহলে তাকে বলিস না কেন যে তুইও তাকে ঠিকই আগের থেকেও বেশি ভালোবাসোস। তুই যে শুধুই তার। শোনো, আমি ওকে ভালো করে চিনি। আমি বললেই ও আমার কাছে ছুটে চলে আসবে। আমি তখন আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল, তুই এখন একজন দেশের নামকরা ডাক্তার, তাহলে আর কি করতে চাস? হ্যাঁ, আমি মানছি আমি নামকরা ডাক্তার, কিন্তু আমাকে এই অবস্থানে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে, কিন্তু সব কষ্ট রাসেল করেছে। যেটা আমার নিজের চোখেই দেখা, কতটা কষ্ট করেছে আমাকে এই অবস্থানে আনতে। তাই আমি এমন কিছু করে ওকে আপন করে নিতে চাই যাতে পরে ও আমার কাছে অনেক সুখে থাকে। জানিস বৃষ্টি, ও ঢাকাতে এসেছে, আমাকে একবারের জন্য সেটাও বলেনি, কারণ আমি মানা করেছিলাম আমার সাথে কথা বলতে। আর সে চায় না ঢাকায় এসেছে সেটা জেনে আমি কষ্ট পাই। আমি হয়তো আগের জন্মে ভালো কোনো কাজ করেছিলাম, যার জন্য রাসেলের মতো একজন জীবনসঙ্গী আমি পেয়েছি। বলে চোখের জল মুছে ফেলল। দেখ রাইসা, এমন না করে তার থেকে তুই ওকে মেনে নে, না হয় আবার তো ওকে চোখের জলে বুক বাসাতে হয়। না, এসব কিছুই হবে না। আমি রাসেলের নামে একটা কোম্পানি কিনবো, যে এটা আজ থেকে 3 মাস পরে আমাদের বিবাহের 6 বছর অতিবাহিত হবে। সেই দিন ওকে বুঝিয়ে দিয়ে আমি ওকে নিজের করে নেব, তাতে যতটা কষ্ট পাই না কেন। ও বৃষ্টি, ভালো কথা, আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, তুই ব্যবস্থা করিস। আচ্ছা ঠিক আছে। এই ছিল তাদের কথা। এখন চলুন বেচারা রাসেলের কথা কি দেখে আসি। আমি রাতে ডিনার করে রুমে শুয়ে শুয়ে আগের কথাগুলো ভাবছিলাম, কতটা ভালো আগের দিনগুলো। তখনই ফোনটা বেজে উঠলো পাশে থাকা। তাকিয়ে দেখি বৃষ্টি আপুর ফোন, তাই রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি কেমন থাকতে পারি সেসব তো আপনার অজানা নয়, তাই আবার নতুন করে কেন জিজ্ঞাসা করছেন? সেটা আমি জানি, তবে নতুন একটা খবর আছে আপনার জন্য। আমিও তো চাই না আপনার আর রাইসার মধ্যে দূরত্ব বেড়ে যায়। আপনি এইটা জানেন আমি জানি, এখন আপনি কি বলতেছেন শুনি? তার জন্যই তো ফোন দিলাম। রাইসা তার বাড়িতে একটা কাজের লোক খুঁজে দিতে বলেছে। আমি চাই তুমি কাজের লোক হয়ে আসো, কিন্তু রাইসা যেন চিনতে না পারে, ছদ্মবেশে থাকবে। তাও তুমি কাছে থেকে হলেও দেখতে পারবে। আপনার বুদ্ধি আছে জানি। তারপর সব কথা বুঝিয়ে বলার পরে আমি বাড়িতে ফোন দিয়ে বললাম আমার বাড়িতে যাইতে দেরি হবে, এখানে কিছু কাজ আছে। তারপর আমি বাড়িতে সবাইকে বুঝিয়ে বললাম, তারপর এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকালের খাবার খেয়ে বৃষ্টি আপুর দেওয়ার ঠিকানায় চলে গেলাম। এই, আপনি কে? আমার বাড়িতে কেন এসেছেন? আমাকে চিনতে পারে নাই তাহলে? আপু, আমি আপনাদের পাশের নতুন কাজের লোক। এবার বুঝতে পারলো। আরে তোমাকে তো কেউ চিনতেই পারবে না, ভালোই বৃদ্ধ সেজেছো।
তখনই উপর থেকে, এই বৃষ্টি, এই চাচাকে আর এইখানেই বা কেন এসেছে? ওপর থেকে নামতে নামতে বলল, আমি তো রাইসার দিকে তাকিয়ে আছি, কতদিন দেখি না, অনেক সুন্দর লাগছে, মন চাই এখনই জড়িয়ে ধরি। আমার এমন অবস্থা দেখে জোরে জোরে বলল, আরে এই চাচা তো আমাদের নতুন কাজের লোক। ও তাই বল, ভালো হয়েছে তুই বৃদ্ধ কাজের মানুষ এনেছিস। তাই চাচার নাম কি? এর নাম রাসেল। দেখ কি বলে ফেললাম। ম্যাডাম আমার নাম রহিম। এই আপু ভুলে রাসেল বলে ফেলেছে, আসলে এটা সঠিক জানেন না, বৃষ্টি আপু মনে মনে বলছে। যাক বাবা, বেঁচে গেল। তাহলে ঠিক আছে, শোন, চাচা ঠিকমতো কাজ করবেন। আর বৃষ্টি, তুই এই চাচাকে সবকিছু বুঝিয়ে দে, আমি হসপিটালে গেলাম। ভাই তুমি আমাকে বাঁচালে। কি নাম বলছিলাম? আমার তো খবর ছিল। তারপর সবাই চলে গেল। এইভাবে চলে গেল একটা মাস। এখন বুঝেছি রাইসার মনটা সবার জন্য হলেও আমার জন্য শুধু কষ্টের। একদিন বাগানে ফুল গাছে পানি দিচ্ছি আর গান গাইতেছি, আমার ঘরের আঙ্গিনাতে চাঁদের বাতি জ্বলে। আমার সখী আমায় ভুলে থাকে কেমন করে রে, আমায় ভুলে। হঠাৎ বারান্দার দিকে তাকিয়ে দেখি রাইসা আমার গান মুগ্ধতার সাথে শুনতেছে। আমি ওকে দেখে গান বলা বাদ দিয়ে কাজে মন দিলাম। এদিকে রাইসা ভাবতেছে, বৃদ্ধ মানুষের গলা এত সুন্দর কি করে? আর এই গান তো আমি রাসেলের কণ্ঠে অনেক শুনেছি, ঠিক যেন এইরকম কণ্ঠ। না, ও হতে যাবে কি করে? বলে মাথায় একটা টোকা মারে। এদিকে আমি আমার মতো কাজ করতেছি, তখন রাইসা আমাকে ডাকে। আমি রাইসার রুমের দিকে গেলাম। ম্যাডাম আমাকে কিছু বলেছেন? যদি বলতেন, আমার আরো কাজ আছে তো, সেগুলোরই করতে হবে। ম্যাডামের কাছে নত হয়ে বললাম, আরে চাচা, অনেক কাজ করেছেন, এত কাজ করতে হবে না, এমনিতেই অনেক বয়স হয়েছে আপনার। শোনেন, কালকে আমার একটা বন্ধু আসবে, ভালো মন্দ রান্না করবেন, আমি যেন তার সামনে ছোট না হই। আচ্ছা ম্যাম, আপনার সম্মান যাতে নষ্ট না হয় এমন কাজ আমি করবো না। তারপর সেখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে আছি, বাড়িতে অনেকের সাথে কথা বললাম, তারপর আপুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। এদিকে রাইসা ভাবতেছে, কি ব্যাপার, রাসেল আমাকে একটা মাস হলো ফোন দেয় না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে মানুষটাকে হাজারবার মানা করা সত্ত্বেও বারবার ফোন করে খবর নিত, এখন আবার কি হলো? কিছু হয়নি তো? বলে রিয়ার কাছে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি। আব্বু আম্মু আর তুমি কেমন আছো? আমরা সবাই অনেক ভালো আছি, শুধু ভাইয়ার কথা জানি না। মনটা ছোট করে বলল, কেন, তোমার ভাইয়ের কি হয়েছে? ভাইয়া তো ঢাকায় গেছে ঐশাপুদের বাসায়, 1 মাসের বেশি সময় হয়ে গেছে, আর বলেছে কাজ করবে। তারপর আর অনেক কথা বলে রাইসা ফোনটা কেটে দেয়। তারপর ভাবতে থাকে, তাহলে পাগলটা আছে কোথায়? না, আজ একটু আপুদের বাসায় যাব। আব্বু আম্মু আপুটা অনেক ভালো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে আমি বাড়ির সব কাজ শেষ করলাম। এর মধ্যেই ম্যাডামের বন্ধুটা চলে এসেছে। শালারে দেখে তো আমার মেজাজটা গরম হয়ে গেল। এই সেই দিনের লোকটা, শালারে যে কি করবো। হাই আশিক, কেমন আছিস? আর আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, আমি অনেক ভালো আছি। তুমি থাকতে আমার কি কিছু হতে পারে নাকি? কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমাকে হয়তো দিনে দিনে ভুলে যাবে, আর আমি তাকে আপন করব বলে কষ্ট পাচ্ছি।